নমস্কার বন্ধুরা, ইমাজিন করুন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলো বা যুদ্ধ এখন চলছে। নিউজ চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে। একই সময় আপনি দেখলেন গোল্ড প্রাইস কি বলুন তো হঠাৎ কিন্তু বেড়ে চলেছে। গোল্ড প্রাইস হঠাৎ বেড়েই চলেছে, অয়েল প্রাইস বেড়ে যাচ্ছে, স্টক মার্কেট পড়ছে। বিগত কয়েকদিন ধরেই দেখছি স্টক মার্কেট ভালোই পড়ছে, সেন্সেক্স। তো প্রশ্ন হলো যুদ্ধের সাথে গোল্ডের কি সম্পর্ক, আর একটা বড় প্রশ্ন, অয়েল প্রাইস বাড়লে কেন গোল্ড আরো বাড়ে। আজকের ভিডিওতে আমরা বুঝবো ওয়ার হলে গোল্ড কেন বাড়ে, অয়েলের সাথে গোল্ডের রিলেশনশিপ, হিস্ট্রিতে কি হয়েছে এবং 2026 সালে ইনভেস্টর কি করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো ওয়ার সিচুয়েশনে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। এখন ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন প্যানিকে আছে, ঠিক আছে। তো প্রথমে দেখি গোল্ড কেন সেফ হ্যাভেন অ্যাসেট হিসাবে কাজ করে। ফিনান্স ওয়ার্ল্ডে একটা টার্ম আছে, সেফ হ্যাভেন অ্যাসেট, মানে এমন অ্যাসেট যেটা ক্রাইসিসের সময় মানুষ কিনতে শুরু করে। গোল্ড 1000 বছর ধরে সেফ হ্যাভেন, কারণ কারণ হচ্ছে গোল্ড সাপ্লাই হচ্ছে লিমিটেড, গভর্নমেন্ট প্রিন্ট করতে পারে না, গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে। তাই যখন আনসার্টেনিটি বাড়ে, ইনভেস্টার স্টক বিক্রি করে কিন্তু কি করে বলুন তো, তখন গোল্ড কিনতে শুরু করে, ঠিক আছে। এবার দেখি ওয়ার হলে ইকোনমিতে কি হয়। যুদ্ধ শুরু হলে ইকোনমিতে কয়েকটা ইমিডিয়েট ইম্প্যাক্ট আসে, ঠিক আছে। যেমন হচ্ছে কি বলুন তো, স্টক মার্কেট ক্র্যাশ। আমরা এটা দেখছি কয়েকদিন ধরেই যে স্টক মার্কেট ক্র্যাশ হচ্ছে। ক্র্যাশ বলা যায় না, ঠিক আছে, মানে মানে কন্টিনিউ নিচে নামতে রয়েছে, ঠিক আছে। ইনভেস্টর কি করে, ইনভেস্টর এখানে কি করে, প্যানিক করে, কোম্পানি প্রফিট আনসার্টেন হয়ে যায়, তাই স্টক মার্কেট পড়ে। তারপরে কি হয়, কারেন্সি কারেন্সি উইক হয়। ওয়ার মানে গভর্নমেন্ট হিউজ মানি খরচ করবে ডিফেন্স, ওয়েপন্স, লজিস্টিকে, ঠিক আছে, তাই কারেন্সি প্রেসারে পড়ে। 3 নম্বর কি, ইনভেস্টর তখন কি করে, ইনভেস্টর তখন সেফ অ্যাসেট খোঁজে। এখানেই আছে কি বলুন তো, এখানেই আছে গোল্ড গেম, ঠিক আছে। ইনভেস্টর ভাবে যদি ইকোনমি ক্র্যাশ করে তাহলে গোল্ড অ্যাটলিস্ট ভ্যালু ধরে রাখবে, ক্লিয়ার। তারপরে দেখি ওয়ার থেকে হচ্ছে অয়েল প্রাইস থেকে হচ্ছে গোল্ড প্রাইস। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ওয়ার এবং অয়েল প্রাইস কানেকশন, ঠিক আছে। বিশ্বের অয়েল সাপ্লাইয়ের বড় অংশ আসে মিডল ইস্ট থেকে, তাই তো আমরা সবাই জানি যে বিশ্বের বড় একটা অয়েল সাপ্লাই যেটা হয়, সেই অয়েল সাপ্লাইয়ের বড় একটা অংশ আসে কোথা থেকে, মিডল ইস্ট থেকে। যেমন পার্সিয়ান গালফ, সৌদি আরবিয়া, ইরান, ইরাক, ঠিক আছে। বর্তমানে তো ইরানের সাথে তো যুদ্ধ চলছে। ইরান 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 কি করছে, ইরান যুদ্ধ করছে ইসরায়েল আর আমেরিকার সাথে, এবং তার পাশাপাশি সৌদি আরব, কুয়েত, ঠিক আছে, আরো যে মানে আমরা হচ্ছে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে তাদের উপর অ্যাটাক করছে, তাই তো। তো যখন এই অঞ্চলে কনফ্লিক্ট হয়, অয়েল সাপ্লাই রিস্কে পড়ে, মার্কেট ভাবে ফিউচারে অয়েল শর্টেজ হতে পারে, তখন ট্রেডার্স অয়েল বাই করতে শুরু করে। রেজাল্টে কি হয়, রেজাল্ট হয় অয়েল প্রাইস তখন অটোমেটিকলি বাড়তে শুরু করে, তাই তো। তো অয়েল প্রাইস বাড়লে ইনফ্লেশনও বাড়ে, ঠিক আছে। অয়েল ইকোনমির কিন্তু হচ্ছে কি বলুন তো, ইকোনমির ব্যাকবোন, কারণ ট্রান্সপোর্টেশন, ইলেকট্রিসিটি, ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক্স সব কিছুতেই কিন্তু আপনার অয়েল লাগে। যখন অয়েল প্রাইস বাড়ে সব প্রোডাক্ট কি হয়, সব প্রোডাক্ট এক্সপেন্সিভ হয়ে যায়, এটাকেই বলে হচ্ছে আপনার হচ্ছে কি ইনফ্লেশন, ক্লিয়ার। এইবারে দেখি ইনফ্লেশন বাড়লে গোল্ড কেন বাড়ে। ইনফ্লেশন মানে মানির ভ্যালু কমে যাচ্ছে, মানে টাকার মূল্য কমে যাচ্ছে। যদি ইনফ্লেশন আপনার হচ্ছে 10% যদি ইনফ্লেশন হয়, আজকের 100 টাকা 1 বছর পরে কিন্তু কি হয় বলুন তো, 90 টাকা ভ্যালু দাঁড়াবে। ইনভেস্টর তখন এমন অ্যাসেট খোঁজে যেটা ইনফ্লেশন বিট করবে। হিস্টোরিক্যালি গোল্ড ইনফ্লেশন হেজ হিসাবে কাজ করছে, ঠিক আছে। তাই ইনফ্লেশন আপ মানে গোল্ড ডিমান্ডও কিন্তু আপ, ঠিক আছে। যদি ইনফ্লেশন উপরে যায় তাহলে গোল্ডের ডিমান্ডও কিন্তু উপরে যাবে, ক্লিয়ার। একটু হিস্ট্রি এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল 1, গালফ গালফ ওয়ার 1991 যে গালফ ওয়ার হয়েছিল, এই সময় অয়েল প্রাইস হিউজ স্পাইক করে, গোল্ড প্রাইসও দ্রুত বেড়ে যায়, তাই না। তো এক্সাম্পল 2, রাশিয়া ইউক্রেন ওয়ার, যেটা রিসেন্টলি শুরু হয়েছে, আমরা সবাই জানি 2022 থেকে এখনো পর্যন্ত চলছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। তো ওয়ার শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে গোল্ড প্রাইস রেকর্ড হাই ছুঁয়ে ফেলে, ইনভেস্টর ম্যাসিভ গোল্ড বাইং তখন কি করে, তখন শুরু করে। এইবার দেখি সেন্ট্রাল ব্যাংক কেন গোল্ড কেনে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ঠিক আছে। শুধু সাধারণ ইনভেস্টর না, বিশ্বের বড় বড় সেন্ট্রাল ব্যাংক গুলো কেন গোল্ড কেনে। যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, পিপলস ব্যাংক অফ চায়না, ফেডারেল রিজার্ভ সিস্টেম,
এই সেন্ট্রাল ব্যাংকগুলো হাজার হাজার টন গোল্ড কিন্তু রিজার্ভ হিসাবে রাখে, কিন্তু কেন? চলুন স্টেপ বাই স্টেপ সেগুলো বুঝি। প্রথম স্টেপ যেটা, কারেন্সি রিস্ক কমানোর জন্য। ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক কেন সোনা কেনে? কারেন্সি রিস্ক কমানোর জন্য। প্রত্যেক দেশের সেন্ট্রাল ব্যাংকের একটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থাকে। এই রিজার্ভ সাধারণত থাকে ইউএস ডলার, ইউরো, বন্ডস আর গোল্ড। এখন ধরুন কোনো দেশ তার রিজার্ভের 80% শুধু ইউএস ডলারে রাখলো, তাহলে প্রবলেম কি? যদি ডলার ভ্যালু কমে যায় তাহলে সেই দেশের রিজার্ভ ভ্যালুও কি হবে? কমে যাবে। তাই সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ ডাইভার্সিফাই করে, এখানেই গোল্ড আসে। গোল্ড কোনো দেশের কিন্তু কারেন্সি না, ঠিক আছে? তাই কারেন্সি রিস্ক কমাতে গোল্ড এখানে ব্যবহার করা হয়। ক্লিয়ার? স্টেপ 2, গ্লোবাল ক্রাইসিস প্রোটেকশন। গ্লোবাল ক্রাইসিস প্রোটেকশন, হিস্ট্রি দেখলে একটা প্যাটার্ন দেখা যায়। যখন গ্লোবাল ক্রাইসিস হয় সেন্ট্রাল ব্যাংকগুলো কিন্তু গোল্ড বাইং বাড়ায়। ঠিক আছে, যেমন 2008 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এই ক্রাইসিসের পরে অনেক দেশ ম্যাসিভ গোল্ড রিজার্ভ বিল্ড করতে শুরু করে, কারণ তখন বোঝা গেল কি ফিনান্সিয়াল সিস্টেম পুরোপুরি স্টেবল না। সেই জন্য গোল্ড তখন কি হয়, গোল্ড তখন আলটিমেট ইন্স্যুরেন্স অ্যাসেট হিসেবে তখন কাজ করে। ক্লিয়ার? 3 নম্বর, স্যাংশনস রিস্ক থেকে প্রোটেকশন। আজকে জিওপলিটিক্সে অনেক আরেকটা বড় রিজন আছে। ঠিক আছে, ধরুন কোনো দেশের সাথে জিওপলিটিক্যাল কনফ্লিক্ট হলো, তখন অন্য দেশ তার কি করবে বলুন তো? অন্য দেশ তার ফরেন রিজার্ভ ফ্রিজ করে দিতে পারে। ঠিক আছে, এমন ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে বা হয়েছে। যেমন রাশিয়ান ইনভেশন অফ ইউক্রেনের পরে অনেক রাশিয়ান রিজার্ভ কিন্তু ফ্রিজ হয়ে যায়। এটা দেখে অনেক দেশ বুঝলো ফরেন কারেন্সি রিজার্ভ কমপ্লিটলি কিন্তু সেফ না। কিন্তু গোল্ড যদি নিজের দেশে ফিজিক্যাল ফর্মে রাখা হয় তাহলে সেটা ফ্রিজ করা যায় না। এই কারণেই সেন্ট্রাল ব্যাংক গোল্ড বাইং কিন্তু বাড়াচ্ছে। ক্লিয়ার? 4 নম্বর, কারেন্সি কনফিডেন্স বাড়ানোর জন্য। আর একটা সুইটেবল রিজন আছে, সাবটেল রিজন আছে। একটা দেশের কারেন্সির ভ্যালু অনেকটা ডিপেন্ড করে পিপলস ট্রাস্ট, মানে মানুষের বিশ্বাস। যদি মার্কেট জানে যে সেন্ট্রাল ব্যাংকের হিউজ গোল্ড রিজার্ভ আছে তাহলে সেই কারেন্সির উপর কনফিডেন্সও কিন্তু বাড়ে। এক্সাম্পল হিসেবে অনেক সময় ইকোনমিস্ট বলেন গোল্ড রিজার্ভ ইজ দ্য ব্যাকবোন অফ মনিটারি ক্রেডিবিলিটি। ক্লিয়ার? 5 নম্বর কি, লং টার্ম ভ্যালু স্টোর। গোল্ড অনেকটা ইউনিক অ্যাসেট, তাই তো? গোল্ড অনেকটা ইউনিক অ্যাসেট কারণ এটা ডিগ্রেড হয় না, হাজার বছর ধরে ভ্যালু স্টোর। গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে। রোমান এম্পায়ার সময়ও গোল্ড ভ্যালুয়েবল ছিল, আজও কিন্তু ভ্যালুয়েবল। এই লং টার্ম স্টেবিলিটি সেন্ট্রাল ব্যাংকগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এবার দেখি সিলভার কেন ফলো করে। সিলভার অনেক সময় গোল্ডের পরে কিন্তু বাড়ে। আমরা দেখেছি, এই রিসেন্টলি আমরা দেখেছি যে সিলভার মানে গোল্ড বাড়ার পরে সঙ্গে সঙ্গে সিলভারও বাড়ছে। কারণ সিলভার দুইটা রোল প্লে করে। কি? 1 নম্বর হচ্ছে প্রিসিয়াস মেটাল হিসাবে কাজ করে, 2 নম্বর হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল মেটাল হিসাবে কাজ করে। যখন ইকোনমি রিকভার করতে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড বাড়ে, তখন সিলভার কি করে? তখন সিলভার র্যালি দিতে শুরু করে, যেটা আমরা রিসেন্টলি আমরা দেখেছি, তাই তো? সিলভার কেন অনেক সময় গোল্ডের পরে বাড়ে? 1 নম্বর, ডুয়াল রোল, প্রিসিয়াস প্লাস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেটাল। সিলভার শুধু ইনভেস্টমেন্ট মেটাল না, এটা ইন্ডাস্ট্রিয়াল মেটালও। ঠিক আছে, প্রিসিয়াস মেটাল হিসাবে এটা অনেক সময় গোল্ডের অল্টারনেটিভ হিসাবে কাজ করে, আর ইন্ডাস্ট্রিয়াল মেটাল হিসেবে এটা ব্যবহার হয়। যেমন হচ্ছে আপনার কি সোলার প্যানেল, ইলেকট্রনিক্স, ব্যাটারিজ, মেডিকেল ইকুইপমেন্টস। এই কারণে সিলভারের ডিমান্ড দুই দিক থেকেই কিন্তু আসে। ক্লিয়ার? 2 নম্বর, গোল্ড র্যালি শুরু হলে ইনভেস্টার সিলভার্সে আসে। গোল্ডের যখন র্যালি শুরু হয় ইনভেস্টার তখন গোল্ডে আসে, ইনভেস্টার তখন সিলভারে আসে। মার্কেটে একটা কমন প্যাটার্ন দেখা যায়। প্রথমে ইনভেস্টার সেফ অ্যাসেট হিসেবে গোল্ড কিনতে শুরু করে, গোল্ড দাম বেশি, তাই তো? গোল্ড দাম বেশি হয়ে গেলে স্মল ইনভেস্টার তখন কি করে? যখন গোল্ড দাম বেশি হয়ে যায় তখন স্মল ইনভেস্টার সিলভার কিনতে শুরু করে, কারণ সিলভার হচ্ছে চিপার, মানে সিলভারের প্রাইস কম, হায়ার ভোলাটিলিটি, পোটেনশিয়ালি বিগার পার্সেন্টেজ গেন। ঠিক আছে, তাই অনেক সময় গোল্ড আগে বাড়ে, সিলভার পরে বাড়ে, কিন্তু পরে কিন্তু অবশ্যই দ্রুত কিন্তু বাড়তে থাকে সিলভার। ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে ইকোনমিক রিকভারি ইফেক্ট। যখন ওয়ার বা ক্রাইসিস একটু কমে যায় এবং ইকোনমি রিকভার করতে শুরু করে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি বাড়ে, রেজাল্ট কি হয়? রেজাল্ট হয় সোলার প্রোডাকশন বাড়ে, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং বাড়ে, এতে সিলভার ডিমান্ড হঠাৎ কিন্তু বেড়ে যায়। ক্লিয়ার?
সিলভার র্যালি সাধারণত তিনটা কারণেই হয়, ঠিক আছে। এক হচ্ছে গোল্ড র্যালির পরে ইনভেস্টর রোটেশন, দুই হচ্ছে সিলভার চিপার হওয়ায় রিটেল ডিমান্ড, তিন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড ইনক্রিজ। এই কারণেই মার্কেটে অনেক অ্যানালিস্ট বলেন গোল্ড মুভস ফাস্ট, সিলভার মুভস ফাস্টার। এখন প্রশ্ন, ইনভেস্টর এখন কি করবে? এই যে এখনকার যে সিচুয়েশন চলছে, যে ওয়ার সিচুয়েশন যে চলছে, গ্লোবাল আনসার্টেনিটি যেটা চলছে, ইনভেস্টর এখন কি করবে? ওয়ার সিচুয়েশনে প্যানিক ইনভেস্টমেন্ট করা কিন্তু একদমই কিন্তু উচিত নয়। প্যানিক ইনভেস্টমেন্ট করা উচিত না, প্যানিক ভাবে আবার সব সেল করাও কিন্তু উচিত নয়। বেটার স্ট্র্যাটেজি কি হবে? বেটার স্ট্র্যাটেজি হবে হচ্ছে, এক নম্বর হচ্ছে পোর্টফোলিও ডাইভার্সিফাই, গোল্ড, ইকুইটি, ডেপ্থ তিনটে মিলিয়ে আপনার পোর্টফোলিও বানান। দু নম্বর কি, গোল্ড ইটিএফ, সভারিন গোল্ড বন্ড, ফিজিক্যাল গোল্ড না কিনে ফিনান্সিয়াল গোল্ড ভালো। তিন নম্বর হচ্ছে কি, লং টার্ম থিঙ্কিং, গোল্ড শর্ট টার্ম স্পেকুলেশনের জন্য না, পোর্টফোলিও প্রোটেকশনের জন্য গোল্ড, এটা কিন্তু মাথা রাখবেন। কনক্লুশন, আজ আমরা বুঝলাম ওয়ার হলে তিনটে চেন কিন্তু রিয়াকশন হয়। এক হচ্ছে কি, ওয়ার থেকে অয়েল প্রাইস কি হয়, অয়েল প্রাইস আপ হয়, আর অয়েল প্রাইস আপ মানে সেখান থেকে ইনফ্লেশনও আপ হয়, ঠিক আছে। আর ইনফ্লেশন আপ মানে ইনফ্লেশন থেকে কি হয়, গোল্ড ডিমান্ড তখন কিন্তু আপ হয়। এই কারণেই হিস্ট্রি জুড়ে দেখা গেছে যুদ্ধ শুরু হলে গোল্ড প্রাইস বাড়তে শুরু করে। শেষ একটা প্রশ্ন আপনাদের জন্য, আপনি কি মনে করেন আগামী কয়েক বছরে গোল্ড প্রাইস আরো বাড়বে? কমেন্টে লিখে জানাবেন কিন্তু, ঠিক আছে। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোনো উপস্থাপিত কোনো বিষয় ব্যক্তিগত বিনিয়োগ পরামর্শ, সুপারিশ বা অফার নয়। মিউচুয়াল ফান্ড ও অন্যান্য বাজার ভিত্তিক বিনিয়োগে বাজার ঝুঁকি থাকে এবং মূলধন ক্ষতির সম্ভাবনা রয়েছে। অতীতের রিটার্ন ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা দেয় না। বিনিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আর্থিক লক্ষ্য, ঝুঁকি, গ্রহণ ক্ষমতা বিবেচনা করুন এবং প্রয়োজনে একজন সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করুন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ কোনো পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।